হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটা গল্প। তো গল্পটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন এমন গল্প পেতে কমেন্ট করুন। বিশেষ অনুরোধ, হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন যাতে করে বিছানা নষ্ট না হয়। তো শুরু করা যাক আজকের এই গল্পটি। তোর মতো নোংরা, অবৈধদের মেয়ের সাহস কী করে হলো রিক মিডাকে স্পর্শ করার? ৮ বছরের কাশিসের গালে ভরা পার্কের মধ্যে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিয়ে এক প্রকার চিৎকার করে কথাগুলো বলে উঠল রিক। রিকের এমন কাজে মুহূর্তেই ছোট্ট কাশিস গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠে। সে এমন কি করছে যে তার রিক ভাইয়া তাকে এমনভাবে মারল? সে তো কেবল তার রিক ভাইয়াকে পড়ে যাওয়া থেকে রক্ষা করার জন্যই ধরেছিল। আমি ইচ্ছা করে তোমায় স্পর্শ করিনি, বিশ্বাস করো রিক ভাইয়া। তোমার পিছনে ইচ্ছিল তুমি পড়ে গিয়ে ব্যথা পেতে, তাই। তোর এই নোংরা মুখ থেকে আর একবার আমাকে ভাই ডাকলে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব, বাজে মেয়ে। আমি বা আমার পরিবারের সাথে তুই কিংবা তোর ওই চরিত্রহীন মায়ের কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছিস? রিকের মুখ থেকে নিজের জন্য নোংরা আর নিজের মায়ের জন্য চরিত্রহীন শব্দ শুনে ছোট্ট কাশিস আরও ফুপিয়ে কেঁদে উঠে। ছোট মেয়েটা হয়তো বুঝল না রিকের এই নোংরা অর্থের শব্দগুলোর অর্থ, কিন্তু তার সরল হৃদয় এইটুকু বুঝল, তার রিক ভাই তার মাকে নিশ্চয়ই সবার মতো খারাপ কথা বলছে। তাই তো এবার সে তার ছোট্ট দেহটাকে টেনে তুলে তার পাশেই একটা ছোট ইটের টুকরো হাতে নিয়ে উঠে দাঁড়াল। আমার মা বা যে নয়, বুঝলে? আমিও বা যে নই। আম্মু বলেছে কাশিস ভালো মেয়ে, তার মানে আমি ভালো। তোমরা সবাই বাজে, খুব বাজে। তোমরা সবাই নোংরা, বুঝছো? কাশিসের এমন সাহস আর কথা শুনে এবার পার্কে থাকা অন্য বাচ্চারা এবং রিক নিজেও হেসে উঠল। এই মুহূর্তে পার্কে সব থেকে ছোট কাশিস, কারণ রিক আর তার সাথের ছেলেগুলো সবাই 14-15 বছরের কিশোর। তারা সবাই মিলে ফুটবল খেলছিল। আর কাশিস সব সময়ের মতো এক কোণে দাঁড়িয়ে লুকিয়ে তার রিক ভাইয়ের খেলা দেখছিল। কিন্তু রিক ব্যথা পেতে পারে দেখেই সে না চাইতেও তার হাত ধরে দূরে সরাতে যায়। আর এটাই যেন ছোট কাশিসের জন্য কাল হয়ে দাঁড়াল। আজকাল অবৈধদের তেজও দেখি বেড়ে যাচ্ছে রে রায়হান। রিক মীরার সাথে তর্ক করছে। বাহ! না, আমি বা যে নই, অবৈধ নই, শুনেছে তোমরা? তুমি খুব খুব খারাপ রিক ভাইয়া, খুব খারাপ। ফুপিয়ে কান্না করতে করতে রাগে নিজের হাতের মুঠোয় ধরে রাখা ইটের টুকরোটা ছোট কাশিস ছুঁড়ে মারল রিকের দিকে। আর মুহূর্তেই সেটা রিকের কপালে লেগে সেখান থেকে রক্ত ঝরতে লাগল। সবাই রিক বলে চিল্লিয়ে উঠলেও কাশিস ছুটে পালিয়ে গেল পার্ক থেকে। এই নোংরা মেয়ের এত বড় স্পর্ধা আমাকে আঘাত করে। আজকে এই মেয়ের পিঠের চামড়া না তুললে আমার নামও রিক মির্জা নয়। কাঁধে ঝুলানো ব্যাগ হাতরে বাসার মেইন দরজার চাবি বের করে গেট খুলে ভিতরে ঢুকল আনিকা মির্জা। আজ তার কলেজে একটু বেশি চাপ ছিল, তাই তো আসতে এত দেরি হয়ে গেল। সারাদিন ছোট্ট মেয়েটার খুঁজো নিতে পারল না সে, তাই তো কাজ শেষ হতেই ছুটে চলে আসলো বাসায়। বাসায় ঢুকেই সে কাঁধ থেকে কোনো রকমে ব্যাগটা রেখে নিজের ছোট মেয়েটার উদ্দেশ্যে আদুরে কণ্ঠে ডেকে উঠল। কাশিস মা, দেখ আম্মু চলে এসেছে। আম্মুর জন্য আজ পানি আনবি না? আনিকা মির্জার একটা আওয়াজে যে মেয়ে ছুটে আসে, আজ এত আদুরে কণ্ঠে ডাকার পরও সেই মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে এবার যেন মায়ের মন ব্যাকুল হয়ে উঠল পলকেই। তাই তাড়াহুড়ো করে রুমের দিকে যেতে নিলেই বাহির থেকে শোনা গেল কিছু মানুষের রুক্ষ কণ্ঠে। সেই সাথে দরজাটা এমনভাবে পিটানো হচ্ছে যেন এখনই ভেঙে গুড়িয়ে দিবে। আনিকা মির্জার পা রুমের দিকে না যেয়ে আগিয়ে এলো আবার দরজার দিকে। কিন্তু বাহিরে থাকা মানুষগুলো কণ্ঠে কানে পৌঁছাতেই তিনি এবার আরও ব্যাকুল হয়ে উঠল যেন। মনে বাসা বাঁধল ভয়েরা, কিন্তু তার দরজা না খোলার ফলে এবার মানুষগুলো যে ভাঙার প্রয়াস করছে সেটা বুঝতেই আনিকা মির্জা দৌড়ে যেয়ে কাপা হাতে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই আনিকা মির্জাকে এক প্রকার ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে বাসার ভিতর ঢুকে পড়ল কয়েকজন পুরুষ। কোনো কথা ব্যতীতই তাদের মাঝে এক মাঝ বয়সী পুরুষ এবং তার সাথে থাকা এক যুবক গিয়ে বসে পড়ল সোফায়। উপস্থিত মানুষগুলোকে এই মুহূর্তে নিজের বাসায় দেখে আনিকা মির্জার মায়ার মন ঠিক বুঝে নিল তাদের এখানে আসার কারণ কি হতে পারে। তাই ছুটে নিজের রুমের দিকে যেতে নিলেই দুজন পুরুষ তাকে শস্ত হাতে আটকে নিল। কই রে রফিক, নর্দমার কীট, তাকে ধরে নিয়ে আয়। আমিও আইস দেহি ওর কলিজা কত বড় হয়ে গেছে। তার কথা শেষ হতেই আনিকা মির্জার চিৎকার করে উঠল। মুক্তির জন্য ছটফট করতে লাগল, কিন্তু তার কিছুই কাজে দিল না। এর মাঝেই তাদের কানে পৌঁছালো এক ছোট্ট প্রাণের কান্নার আওয়াজ। কিন্তু সেই কান্নায় যেন এই জানোয়ারগুলোর দয়ার বদলে পৈশাচিক আনন্দ হচ্ছে। আমার পোলারে মায়েরা রক্ত বের করে দেস, আজ দেখব তোর এই ছোট্ট দেহে কত তেজ।
যা রিক বাবা, ওর সব তেজ বের কর দেহি। রিক সোফা ছেড়ে উঠে এগোতে লাগল ছোট্ট কাশিসের দিকে। ছোট্ট মায়াবী দেখতে মেয়েটা ভয়ে গুটিয়ে আছে। বারবার তার আম্মুর কাছে যেতে চাচ্ছে। আমি আর কখনো তোমাকে স্পর্শ করব না রিক ভাইয়া। তোমাকে ভাই বলেও ডাকব না, সত্যি বলছি। কাশিস গুড গার্ল হবে। আমি অনেকগুলো সরি, আমি ইচ্ছে করে তোমাকে মারি নাই। প্লিজ আমাকে মা রবা না, প্লিজ। ছোট্ট প্রাণটা আকুতি করে উঠল। কিন্তু মানুষ রূপী পশুর কানে তা গেল কি? রিক নিজের বেল্ট খুলে এলোপাতারি মা রোতে লাগল ছোট্ট কাশিসকে। সেই সুযোগ আমি তোরে আর দিলে তো? অকেন তেজ না দেহে। রিকের প্রতিটা আঘাতের সাথে ছোট্ট কাশিস তীব্র ব্যথায় কুকিয়া উঠে চিৎকার করছে। বারবার না করছে, মিনতি করছে ছেড়ে দিতে। কিন্তু রিক যেন কিছুই শুনছে না। আল্লাহ, দোহাই লাগে, আমার মেয়েটাকে ছেড়ে দেও। দয়া করো একটু ছোট প্রাণটার উপর। রিক বাবা, আমি তোর পায়ে পড়ছি, ওকে মারিস না গে। কথাগুলো চিৎকার করে কান্না করতে করতে বলছে আনিকা মির্জা। নিজের ছোট কলিজার টুকরোটার এমন অবস্থা দেখে সে যেন মরে যাচ্ছে। কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। চোখের সামনে কোনো মার কি এই দৃশ্য সহ্য করার ক্ষমতা থাকে? ভাইয়া, ভাইয়া গো, তোমার ছেলেকে থামাও। আমি তোমাদের পা পড়ছি। ও কি ভুল করছে তার জন্য আমি তোমাদের পা ধরে ক্ষমা চাচ্ছি, দয়া করো একটু। প্রয়োজন হলে আমাকে আঘাত করো যত খুশি, কিন্তু আমার কলিজাটাকে ছেড়ে দেও। এক ঝটকায় সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে ছুটে গিয়ে আনিকা মির্জা কাশিসকে নিজের মধ্যে জড়িয়ে নিল। কিন্তু এতেও যেন রিকের হাত থামে না। সে বেল্ট দিয়ে হাত চালাতেই থাকে, যা এখন আনিকা মির্জার দেহ ক্ষতবিক্ষত করছে। প্রায় অনেকটা সময় এই নির্মম দৃশ্য চলার পর অবশেষে সোফায় বসা সুলতান মির্জা রিককে থামায়। তোর এই যা মাইয়ারে ভালা করিরা বুঝাই দিস, আর যেন ভুলেও তেজ না দেহায়। আর তোর মুখ বন্ধ রাখবি, নাইলে তুই আর তোর এই নোংরা কীটটাকে চিরতরে শেষ কইরা দিমু। কথাগুলো এক প্রকার হুমকি দেওয়ার মতো করে বলে সুলতান মির্জা তার ছেলে ও লোকদের নিয়ে বেরিয়ে গেল। তারা চলে যেতেই প্রতিবেশী মানুষগুলো, যারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল নাটক দেখছিল, তারও নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে গেল। কেউ একটু মানবতার খাতিলেও এগিয়ে এসে দেখল না মানুষ দুটা আদৌ বেঁচে আছে নাকি। রাত গভীর, চারপাশ নিঃশব্দ। কিন্তু একটা ছোট্ট ঘরে আলো নেভানো থাকলেও তীব্র কষ্টের শব্দ থেমে নেই। আনিকা মির্জা বিছানার কোণে বসে আছেন। কাঁধে পিঠে হাতে নীলকালচে দাগ। তার কোলে চুপচাপ পড়ে আছে কাশিস। কাঁপছে জ্বরে ছোট্ট দেহটা। ছোট্ট দেহটা পুড়ে যাচ্ছে যেন আগুনে। আনিকা মির্জা কাপা হাতে পানির পুঁটলি বদলাচ্ছেন মেয়ের গায়ে, আবার কখনো চোখের জল মুছছেন নিজের আঁচলে। চোখ দুটো যেন আর জল ফেলতে পারছে না। শুধু মুখের কথা বারবার জপছে। কাশিস মা, কিছু না, কিছু না হবে তোর। আম্মু আজ তো তোর পাশে। আমার মেয়েটা সাহসী, অনেক সাহসী আমার কাশিস। ছোট্ট কাশিস তার মায়ের কথা শুনল কিনা বোঝা দেয়। বাচ্চাটা যেন আধো ঘুমে আর তীব্র যন্ত্রণায় কষ্টে বারবার বিড়বিড় করে বলছে কিছু ঘুমের ঘোরেই। না, কাশিস বা যে মেয়ে না, আমি ভালো মেয়ে। আমি আম্মুর মেয়ে। তারপর আবারও প্রাণটার কাপা কাপা কণ্ঠে বলছে, রিক ভাইয়া। আর মেরো না কাশিস, আর ডাকবে না ভাইয়া। একটা মুহূর্তে তার ছোট্ট হাত দুটো দিয়ে মায়ের বুকটা চেপে ধরে সে বলতে থাকে, আম্মু, আম্মু তুমি পচা না। ওরা সবাই পচা, সবাই বাজে। ছোট্ট কাশিসের জ্বরের ঘোরে উচ্চারিত কতগুলো শুনে আনিকা মির্জা যেন এক মুহূর্ত থমকে যায়। তার চোখে হঠাৎ করে জমা হতে থাকে হাহাকার। বুকের ভিতর জমে থাকা কষ্টটা গলায় দলা পাকিয়ে উঠে আসে। সে মেয়েকে নিজের বুকে জড়িয়ে ধরে নিঃশব্দ চিৎকারে কাঁদতে থাকে। যেন কান্নার শব্দ না হলে কেউ বুঝতেই পারবে না কি অসীম কষ্ট জমে আছে এই মানুষটার ভিতরে। কাশিস পরি গুড গার্ল, কলিজা। কাশিস গুড গার্ল। আপনি মাব শুনতে এক চলবে।